আমি দেখতে কালো কুৎসিত বলে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ঘরে বউ তুলে এনেছে। লোকটা আমায় সবসময় বলতো আমার কালো শরীরের রং দেখে তার আমার শরীর স্পর্শ করতেও ইচ্ছে হয় না, অথচ ঠিকই রাতের আধারে সে আমার এই কালো শরীরটাই খুব লিখেত। মিনতি করলেও ছাড়তো না, উল্টো তার পুরুষত্ব প্রমাণ করতে আরো জোরালো হতো। এসব আমার মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। যেখানে বয়স 15 হতেই বাবা মা তার কালো উচ্চতার খাটো মেয়েটিকে বিদায়ের জন্য উঠে পড়ে লেগেছিল, সেখানে পরের ছেলেকে কি দোষ দেয়? আমাকে বিয়ে দিয়ে আমার বাবা মা যেন স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিল সেদিন। আমার বিদায়ের সময় আমার বাবার চোখে এক ফোঁটা পানিও দেখিনি। সেদিনই বুঝে গেছিলাম বেশ ভালোভাবে যে কত বড় বোঝা আমি তাদের কাছে। বোঝাকে নামিয়ে তো শান্তিই পাবে, হলেও ঠিক তাই। তাদের বিয়ের শুরুতেই একটু অশান্তি দিলেও এখন আমার বাবা মাকে আমি শান্তিতেই রেখেছি। একটু শান্তিতে বাঁচতে চেয়েছে তারা, আমি সেই শান্তি থেকে বঞ্চিত বেশিক্ষণ করিনি তাদের। আরে আচল, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি শুনি? তোর স্বামী যে ডাকছে তোকে। ফুপু শাশুড়ি ডাক শুনে ঘুরে দাঁড়ালাম। পান চিবুতে চিবুতে ভদ্রমহিলা আমাকে ডেকে যাচ্ছেন। ঠোঁট দুটো লাল টকটকে হয়ে আছে ওনার। আজ আবার ওনার ভাগ্নের বিয়ে কিনা। বেশ সেজে গুজে আছেন তিনি। জমকালো শাড়িতে সৌন্দর্য ফুটে উঠেছে দ্বিগুণ। তার স্বাভাবিকই। আমাকে কেন ডাকছে? সে তুই শুনগে। আমার ইচ্ছা হলো না শুনতে। এখনো সব শোনার ইচ্ছের সাথে সময়ও নেই। এই তো নাহিদ বিয়ে করে এনেছে বিকালবেলা, নতুন বউ এসেছে। দ্বিতীয় বিয়ে বলে তেমন আয়োজন করিনি, তবে আত্মীয় স্বজনে ঘর ভরে আছে। কোনো কোনো প্রতিবেশী দেখছি আলোচনা সভা বসিয়েছে, যার কেন্দ্রবিন্দু আমি হলেও আমার উপস্থিতি সেখানে নেই। থাকলে হয়তো আমায় টিটকিরি করার নামে তাদের সুখসভা আরো উপচে পড়তো। আজ আমায় কেউ কাজের কথা বলেনি। আমার নিজের শাশুড়ি আম্মাও একটা কথাও বললো না। অন্যদিন সকালে নাস্তা দিতে একটু দেরি হলে বাড়ি মাথায় করতেন যিনি, সেই মহিলাই চুপচাপ রয়েছে। এটাও বেশ ভাবনা চিন্তা করার পর বুঝলাম আমাকে চুপে রাখতে সবার এত আয়োজন, যেন আমার জন্য কোনো বিঘ্ন না ঘটে। অন্যদিন কাজের চোটে সময় হয় না, আর আজ সময় ফুরাচ্ছে না কাজ ব্যতীত। বিয়ে বাড়ি, ভালো মন্দ খাবারের সুঘ্রাণ, ঘর ভর্তি মানুষজন, কিছু সহ্য হচ্ছে না আমার। মনটাকে ফুরফুরা করতে পা বাড়ালাম ছাদের দিকে। হাঁটতে হাঁটতে একদম কিনারায় এসে দাঁড়ালাম। এখান থেকে নিচের উঠোনটা স্পষ্ট দেখা যাচ্ছে। সেখান থেকে দেখলাম নাহিদ গাড়ি থেকে নামছে। গাড়ির ভেতর বোধহয় নতুন বউ বসা। বেশ মনোযোগ দিয়েই দেখতে লাগলাম। পাড়ার মেয়েগুলোর সাথে বাঘ বেতনটাই বসেছেন তিনি। একটু পরই ভেতর থেকে নতুন বউকে আজাগুলো করে নিয়ে বের হলেন। তারপর হাসতে হাসতে সোজা ভেতরের দিকে ঢুকলেন। টাকা হাতছাড়া হওয়াতে মেয়েগুলো মুখ মলিন হয়ে রইল। কেন জানি মনে পড়ে গেল যখন বধূ সেজে আমি এসেছিলাম। গাড়ি থামতে তিনি গটগট করে সোজা হেঁটে চলে গেছিলেন। একবারও পেছনে ফিরে তাকায়নি। ভাবেননি এই নতুন বাড়িতে, নতুন পরিবেশে তিনি ছাড়া তখনও আমার আপন বলতে কেউ হয়ে ওঠেনি। অবশ্য তারপর যে ভদ্রলোক আমার খুব আপন হয়ে উঠেছিল তাও বলতে পারলাম না। যদি হতোই তাহলে নিশ্চয় এখন নিজের সতীন দেখা লাগতো না। আমি আজ ঠিক করেছি কাঁদবো না, অথচ চোখ উঁচু করে খোলা আকাশটার দিকে তাকাতেই বুকটা কেমন ভার হয়ে উঠলো। স্বামী তো আমারই ছিল নামের দিক দিয়ে, সমাজের চোখে, কিন্তু কোনোদিন কি সত্যি আমার হয়েছিল? ঘরটা ফুলে ফুলে সাজানো, গোলাপ, রজনীগন্ধা, ঝালের লাইট ঝলমল করছে চারপাশ। বিছানার চাদরটা নতুন লাল রঙের, তার উপর সাদা ফুলের নকশা। বালিশে গুজে দেওয়া গাঁদা গোলাপের পাপড়ি, হালকা আতরের গন্ধ মিশে আছে। এই ঘরে আমি কত রাত কাটিয়েছি অন্ধকারে, চুপচাপ নিজের কান্না গিলে। আর আজ সেই একই ঘরে যেন একদম নতুন হয়ে উঠেছে। শুধু আমি পুরনো হয়ে গেছি। দরজার ফাঁক দিয়ে একবার তাকিয়ে দেখলাম নতুন বউ লাজুক হয়ে বসে আছে, মাথা নিচু করে। লাল শাড়িতে মুখটা যেন আলু চড়াচ্ছে। পাশে বসে নাহিদ হাসছে। সেই হাসি আমি কোনোদিন পাইনি। ফুলের তীব্র গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে। আজ এই ঘরে আমি থাকবো না, থাকবে সেই মেয়েটি যাকে নাহিদ ঘটা করে বিয়ে করে এনেছে, যার গায়ের রং নাকি দুধে আলতা। ফুলের পাপড়িগুলো যেন আমায় দেখে বিদ্রুপ করছে। আমার বাসরাতে এই ঘরে কোনো ফুল ছিল না, ছিল শুধু নাহিদের গায়ের তামাক আর মদের উৎকট গন্ধ। সেদিন সে ঘরে ঢুকেই লাইটটা নিভিয়ে দিয়েছিল, বলেছিল আলো জ্বলে তো তোকে দেখা যায় না, অন্ধকারে সব সমান। অথচ সেই ঘেন্না নিয়ে সে সারা রাত আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। আমার কান্নায় বালিশ ভিজে একাকার হয়ে গিয়েছিল, কিন্তু তার পুরুষত্ব তাতে দমে যায়নি, বরং আমার অসহায়ত্ব তাকে আরো বেশি হিংস্র করে তুলেছিল। আমি আড়াল থেকে দেখলাম সে হাসি মুখে ফুলের মালাগুলো ঠিক করে দিচ্ছে। যে হাত দিয়ে সে আমায় অমানবিকভাবে প্রহার করত, সেই হাত আজ কত যত্ন করে বাসর ঘর সাজাচ্ছে। ও ভাবি, এখানে দাঁড়িয়ে কি দেখছেন? দেখতে দেখতে নতুন বউরে নজরে পড়াবেন নাকি? ননদের বাঁকা কথায় আমার হুঁশ ফিরল। আমি হাসলাম, লোক দেখানো সেই হাসি। মনের ভেতর বিষাদ আগ্নেয়গিরির মতো জ্বললেও মুখে হাসি রাখাটা এখন আমার অভ্যাস হয়ে গেছে। নাহিদ সিল্কের পাঞ্জাবিতে নিজেকে বেশ গুছিয়ে নিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে সে একবারও আমার কথা ভাবলো না। কথায় কথায় সে বলতো আমি যে এই বাড়ির অচল পয়সা, তা সে আজ প্রমাণ করে ছেড়েছে। বাসার ঘরে দরজাটা বন্ধ হওয়ার শব্দ পেলাম। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের অন্ধকার গুপচি ঘরটার দিকে পা বাড়ালাম। চোখের জল মুছে নিলাম। বুকের ভেতরটা ফাঁকা লাগছে, কিন্তু অদ্ভুত একটা হালকাও লাগছে। একটু আগে যে ঘরটাকে এত আলোকোজ্জ্বল দেখে এলাম, আমার এই অন্ধকার ঘরটা ঠিক তার উল্টো।
যেন নাহিদের জীবনের সব আলো ওই নতুন ঘরে, আর আমার ভাগে পড়ে রইল এই নিকষ কালো অন্ধকার। রুমে এসে দেখি আমার খাবারের থালা নিশ্চয়ই নিপা মেয়েটা দিয়ে গেছে। রান্না হওয়া পোলাও মাংসের সুবাস বাতাসে ভাসছে, কিন্তু আমার থালায় তার এক ফোঁটাও জায়গা পায়নি। শুনতে পেয়েছিলাম শাশুড়ি আম্মা বিকেলে ফুপুকে বলেছিলেন, অত অলক্ষী, আজকের দিনে ওরে ভালো মন্দ দিলে ওর হজম হবে না সেসব। আমার ছেলে আর লক্ষ্মী বউয়ের দিকে নজর যাবে। কি অদ্ভুত যুক্তি! যে মানুষটা এই সংসারের জন্য দিনরাত খাটলো সে হয়ে গেল আজ অলক্ষী, আর যে আজ মাত্র পা রাখলো সে রূপের জোরে লক্ষ্মী সকাল ভর কিছু খায়নি। খিদের জ্বালায় এখন ভাত কটা গিলতে গিলতে গলায় আটকে যাচ্ছিল, চোখ ফেটে জল আসছিল বারবার। মায়ের কথা মনে পড়লো। এই তো গত মাসেও যখন বাবার অসুখের কথা শুনে কায়দা করে নাহিদের কাছ থেকে 1000 টাকা দিয়ে পাঠিয়েছিলাম, মা চিঠিতে লিখেছিল, জামাইয়ের অবাধ্য হইস না মা, ও যেমনই করুক ওটাই তোর ভাগ্য, মানিয়ে গুছিয়ে থাক। এই সংসারে এসে আর কি করবি, মানিয়ে নেওয়া। এই একটা শব্দ আমার পুরো জীবনটাকে গিলে খেয়েছে। বাপের বাড়ি আমার বোঝা নামিয়ে বেঁচেছে, আর শ্বশুর বাড়ি আমাকে সস্তা দাসী বানিয়ে রেখেছে। রাত যখন আরো গভীর হলো, চারপাশটা আস্তে আস্তে নিঝুম হয়ে এলো। মেহমানরা যে যার মতো ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে ঘুম কোথায়? আমি শুয়ে শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে রইলাম। দেয়াল ঘড়ির টিকটিক শব্দটা বুক কাঁপিয়ে দিচ্ছে। হঠাৎ মনে হলো পাশের ঘর থেকে হাসির শব্দ আসছে, নাহিদের সেই পরিচিত গম্ভীর গলার হাসি। বুকের ভেতরটা যেন কেউ ধারালো ছুরি দিয়ে খুবলে ধরলো। রূপের এত জোর! একটা মানুষের গায়ের চামড়া ফর্সা হলে তার সব অপরাধ ক্ষমা পেয়ে যায়, আর কালো হলে তার আত্মত্যাগ আবর্জনা মনে হয়। চোখের কোণ বেয়ে নোনা জল গাল বেয়ে নামছে। রাগ, ক্ষোভ, নাকি নিজের ভাগ্যের প্রতি তীব্র করুণা, তা জানি না। শুধু জানি এই বাড়িতে আমার অস্তিত্ব একটা আসবাবপত্রের চেয়েও কম। হঠাৎ মনে হলো, আমি কেন কাঁদছি? যার কাছে আমার কোনো মূল্য নেই, তার জন্য এই চোখের জল ফেলা তো নিজের অপমান। বাবা মা শান্তিতে আছে, নাহিদ তার মনের মতো রূপবতী বউ পেয়েছে। মাঝখান থেকে আমি শুধু একলা, এক জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। নিজেকে নিজেই বললাম, আজ থেকে তোর সব কান্না শেষ আচল। তুই তো অচল পয়সাই, আর অচল পয়সার কোনো সিন্দুক থাকে না, তাকে অবহেলায় ঘরের কোণেই পড়ে থাকতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এতক্ষণ অচল পয়সা শিরোনামে গল্পটির প্রথম পর্ব আপনাদেরকে পড়ে শোনালাম। গল্পের পরবর্তী পর্বগুলো যদি শুনতে চান তাহলে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।